আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রবাস সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। নির্বাচনে যুদ্ধ না হওয়ার গ্যারান্টি দেননি বললেন ট্রাম্প। উপস্থাপিকার প্রশ্নবাণে ক্ষুব্ধ হয়ে মাঝপথেই মার্কিন প্রেসিডেন্টের ইন্টারভিউ বর্জন। নিউ জার্সিতে সিটিজেন্স ব্যাংকের শাখার সামনে অভিবাসী অধিকার কর্মীদের বিক্ষোভ। অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আটক কেন্দ্র পরিচালনা না করার দাবি। এবং বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার দাপটে ঝুঁকিতে চাকরির বাজার, শঙ্কায় ভবিষ্যৎ তরুণরা। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদের শুরুতেই ইউএসএ সংবাদ। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর নিজের আগের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, নির্বাচনে তিনি কোনো যুদ্ধ না হওয়ার গ্যারান্টি দেননি। ক্যালিফোর্নিয়ার প্রাইমারি নির্বাচনে ভোট কারচুপির দাবি তোলার পাশাপাশি উপস্থাপিকার একের পর এক প্রশ্নে ক্ষুব্ধ হয়ে এক পর্যায়ে মাঝপথেই এনবিসির ইন্টারভিউ বর্জন করেন ট্রাম্প। Are crooked, and you're crooked, and Meet the Press is crooked, and so is ABC, and CBS, and CNN. But Mr. President, you're one-sided crooked networks. All right, let's call it quits because I've had enough. Thank you, darling. Have a good time. Mr. President, let's please. I traveled all the way to Wisconsin. I've sat in the rain with you. I know. I've I sat in the traveled rain all the with way you to for an hour, Wisconsin. on and off in the rain, and I've given you enough time. You ought to straighten out your press because you know what? Mr. President, a country can never be great with a dishonest listen, press. we Come on, traveled let's go. all the way to Wisconsin for this interview. যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিভিন্ন এলাকায় সিটিজেন্স ব্যাংকের শাখার সামনে বিক্ষোভ করেছেন অভিবাসী অধিকার কর্মীরা। তাদের দাবি, ব্যাংকটি যেন বেসরকারি কারাগার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আর্থিক সম্পর্ক ছিন্ন করে, যেগুলো যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার আটক কেন্দ্র পরিচালনা করে। নিউ জার্সি থেকে আরও জানাচ্ছেন সুব্রত চৌধুরী। ব্লুমফিল্ডে সিটিজেন্স ব্যাংকের একটি শাখার সামনে সকাল 11টায় সমবেত হন বিক্ষোভকারীরা। তারা অভিযোগ করেন, ব্যাংকটি জিইও গ্রুপ এবং কোর সিভিকের সঙ্গে আর্থিক সম্পর্ক বজায় রেখেছে। এই দুই প্রতিষ্ঠান দেশজুড়ে একাধিক অভিবাসী আটক কেন্দ্র পরিচালনা করে। জিইও গ্রুপ পরিচালিত ডিলানি হল আটক কেন্দ্রটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যাপক আলোচনায় এসেছে। সেখানে আটক ব্যক্তিদের অনশন এবং বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দে আইস সিটিজেন্স ব্যাংক কোয়ালিশনের নেতৃত্বে এই আন্দোলন পরিচালিত হচ্ছে। নিউ জার্সিতে স্থানীয় বিভিন্ন সংগঠনও এতে অংশ নিচ্ছে। আয়োজকদের মতে, সিটিজেন্স ব্যাংক যদি এসব প্রতিষ্ঠানের ঋণ, বন্ড আন্ডাররাইটিং ও ক্রেডিট সুবিধা বন্ধ করে দেয়, তবে অভিবাসী আটক কেন্দ্র পরিচালনায় তাদের সক্ষমতা কমে যাবে। একই সঙ্গে তারা ব্যাংকের গ্রাহকদেরও অন্য ব্যাংকে হিসাব স্থানান্তরের আহ্বান জানিয়েছেন। ব্লুমফিল্ডের পাশাপাশি মন্টক্লেয়ার, নেওয়ার্ড, সাউথ অরেঞ্জ, ভেরোনা, ম্যাপলউড, ওয়েস্ট ক্যালোয়েল এলাকাতেও একই ধরনের বিক্ষোভের আয়োজন করা হয়েছে। সিটিজেন্স ব্যাংক এই বিষয়ে জানিয়েছে, অভিবাসন নীতি নির্ধারণ করা ব্যাংকের কাজ নয়। তারা আইন মেনে এবং নিজস্ব মানদণ্ড অনুসরণ করে গ্রাহকদের সেবা প্রদান করে। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে পেন স্টেশনে ছুরি দিয়ে হামলার ঘটনায় 5 জন আহত হয়েছেন। ঘটনার পরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। জানা গেছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যা 7টা নাগাদ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই এক ব্যক্তি ছুরি নিয়ে কয়েকজনের ওপর হামলা চালান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মার্কিন রেল সংস্থা অ্যামট্রাক জানিয়েছে, এদিনের হামলার ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র পাওয়া যায়নি। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত মানসিকভাবে অসুস্থ হতে পারেন।
বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা $1 কোটি সম্পদের মালিক হওয়ার পথে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। বিশ্বের মাত্র 20টি দেশের অর্থনীতির আকার 1.1 ট্রিলিয়ন বা $1,10,000 কোটি বেশি। মির্জা ইমতিয়াজ জানাচ্ছেন। টেসলার সিইও হিসেবে দায়িত্ব পালনের সুবাদে মাস্কের হাতে ইতিমধ্যে $273 বিলিয়ন বা $27,300 কোটি শেয়ার ও স্টক আছে। তবে আগামী সপ্তাহে পরিকল্পনা অনুযায়ী তার রকেট ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রাথমিক শেয়ার বিক্রি শুরু হলে তার সম্পদে আরও $841 বিলিয়ন বা $84,100 কোটি যোগ হতে পারে। শুধু টেসলা ও স্পেসএক্স এই দুই কোম্পানি থেকেই মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়াবে প্রায় $1.11 ট্রিলিয়ন বা $1,11,000 কোটি। তবে তার সম্পদের মূল্য নির্ভর করছে বিনিয়োগকারীরা ভবিষ্যতে টেসলা ও স্পেসএক্সকে কতটা মূল্যায়ন করেন তার উপর। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী বিশ্বের অধিকাংশ দেশের জিডিপি মাস্কের সম্ভাব্য সম্পদের চেয়ে কম। এই তালিকায় রয়েছে সিঙ্গাপুর, আয়ারল্যান্ড, সুইডেন, তাইওয়ান ও মাস্কের জন্মভূমি দক্ষিণ আফ্রিকা। গুগলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন, ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন ও অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস এই 4 ধনকুবেরের সম্মিলিত সম্পদের পরিমাণ মাস্কের সম্ভাব্য সম্পদের চেয়ে সামান্য কম। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে 3 বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। তারা হলেন সার্জেন্ট পদে তান্নি চন্দা এবং ডিটেকটিভ পদে সাফায়েত জামিল ও আশফাকুর রহমান। এই অর্জনে কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, এই সাফল্য কেবল সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি সমগ্র বাংলাদেশি আমেরিকান কমিউনিটির জন্য গর্বের ও অনুপ্রেরণা। নিউ ইয়র্ক পুলিশের 40,000-এরও বেশি সদস্যের মধ্যে বর্তমানে প্রায় 4,000 বাংলাদেশি আমেরিকান কর্মরত। বিশ্বকাপ আয়োজন নিয়ে উৎসবের রং লেগেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক নগরী নিউ ইয়র্কে। 14 জুন ব্রাজিল ও মরক্কোর ম্যাচ দিয়ে শুরু হবে নিউ ইয়র্কের বিশ্বকাপ পর্ব। এই দুই দল ছাড়াও নিউ ইয়র্কের বেস ক্যাম্প করে অনুশীলন চালাচ্ছে জার্মানি সহ বিভিন্ন দল। বিভিন্ন দেশের সমর্থকদের পদচারণায় মুখর নিউ ইয়র্ক শহর। এ বিষয়ে জানতে যোগ দিচ্ছেন শমিক আহমেদ। শমিক, ধন্যবাদ। ফুটবলের যে মূল চালিকা শক্তি, যে ফ্যান, যে সমর্থক, সেই সমর্থক কিন্তু এরই মধ্যে উপস্থিত হয়েছে নিউ ইয়র্কে এবং নিউ জার্সিতে। আমি এই মুহূর্তে রয়েছি নিউ ইয়র্কের ম্যানহাটনে টাইম স্কোয়ারে। টাইম স্কোয়ার আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যটকের আশা, একদম মানে গায়ে গায়ে গা লাগছে এমন পরিস্থিতি এখানে। এবং এই যে এত সব পর্যটক দেখা যাচ্ছে, এগুলো কিন্তু বেশিরভাগই এসেছে ফিফা 2026 ফুটবল বিশ্বকাপ দেখার জন্য। এবং আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বিশ্বকাপ শুরুর আগের যে মুহূর্ত, সেই মুহূর্ত একটু ঘোরাঘুরি করে উদযাপন করছে। একই সঙ্গে প্রিয় দলের জার্সি কিনছে, প্রিয় দলের পতাকা কিনছে এবং নানানভাবে তারা এই যে ম্যাচ শুরুর আগের যে অংশটা, সেই সময়টা তারা উদযাপন করার চেষ্টা করছে। এবং এর মধ্যে আমরা যতটা জেনেছি যে ব্রাজিল টিম এর মধ্যে উপস্থিত হয়েছে, তারা নিউ জার্সিতে ক্যাম্প করেছে এবং মরক্কো নিউ জার্সি না, মরক্কো নিউ ইয়র্কে মরক্কো এসেছে এবং মরক্কো এবং নেদারল্যান্ডস নিউ ইয়র্কে এর মধ্যে চলে এসেছে। এবং জার্মানি নিউ ইয়র্কে আসার পথে রয়েছে। নিউ ইয়র্কে আসছে আপনার ফ্রান্স, ইংল্যান্ড এবং জার্মানি, তারাও নিউ ইয়র্কে আসবেন, তাদের ম্যাচ রয়েছে। নিউ জার্সি নিউ ইয়র্ক যে স্টেডিয়াম, মেটলাইফ ফুটবল স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এখানে ব্রাজিলের ম্যাচ রয়েছে, জার্মানির ম্যাচ রয়েছে, ইংল্যান্ডের ম্যাচ রয়েছে। তো বড় বড় ম্যাচ এখানে রয়েছে। তো সেই কারণেই ইউরোপিয়ান সমর্থককেই আমরা এখানে বেশি দেখতে পাচ্ছি, সেই সঙ্গে ল্যাটিন সমর্থকরাও রয়েছে। এবং
খুবই উন্মাদনা চলছে, সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছে যে কখন ম্যাচ শুরু হবে, আর হয়তো কিছু সময়ের অপেক্ষা, তারপরেই শুরু হবে ফুটবলের মহালড়াই। তো এই ছিল ম্যানহাটন থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। এবার অন্যান্য সংবাদ। ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে মিন্দানাও দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে 32 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন শতাধিক। 7.8 মাত্রার ভূমিকম্পের পর ফিলিপিন্স, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার বিভিন্ন স্থানে প্রায় 3.25 ফুট উঁচু সুনামি আঘাত হানে। কয়েক ঘন্টা পর সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়। সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন। ফিলিপিন্সের মুসলিম অধ্যুষিত এলাকা মিন্দানাও দ্বীপে স্থানীয় সময় সোমবার ভোর 5:37 আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। দেশটির আগ্নেয়গিরি ও ভূকম্পন ইনস্টিটিউট জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের হিসেবে কম্পনের মাত্রা ছিল 7.8। ভূমিকম্পে ফিলিপিন্সের বহু ভবন ধসে পড়েছে। উদ্ধার কাজে নামেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ভূমিকম্পের পরপরই ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, জাপান ও অস্ট্রেলিয়া সহ প্রশান্ত মহাসাগর উপকূলের বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ফিলিপিন্সের জেনারেল সান্তোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সুনামির ঢেউ আঘাত হানে ফিলিপিন্স, মালয়েশিয়া ও জাপানের বিভিন্ন উপকূলে। ভৌগোলিক ও ভূতাত্ত্বিকভাবে ঝুঁকিপূর্ণ প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার বা অগ্নিবলয়ের ওপর অবস্থিত হওয়ায় ফিলিপিন্স ভূমিকম্পপ্রবণ দ্বীপদেশ। সোমবারের শক্তিশালী এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল থেকে 200 কিলোমিটারেরও বেশি দূরে ইন্দোনেশিয়ার উত্তর সুলাইসি প্রদেশেও তীব্র কম্পন অনুভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি এবং বিভিন্ন স্থাপনা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান, তবে ইসরায়েল হামলা চালালে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। যদিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলে হামলা বন্ধে ইরানের ঘোষণার পর ইরাক আকাশ সীমা পুনরায় খুলে দিয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক্স বার্তায় বলেছেন, ইরান যুদ্ধের ময়দান ছাড়েনি, আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার টেবিলও ছাড়েনি। এই অবস্থায় ইরান ও ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুয়েতে দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশের মৃত্যু হয়েছে। সোমবার সকালে কুয়েতের ডাম্পিং এরিয়ার নিজ কর্মস্থলে নিহত হন 36 বছর বয়সী শাহজালাল মিয়া। তিনি বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা। পরিবারের মুখে হাসি ফোটাতে জীবিকার সন্ধানে কুয়েতে পাড়ি জমিয়েছিলেন শাহজালাল মিয়া। তবে কর্মস্থলে দুর্ঘটনার শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করেন। নিহতের মরদেহ দেশে পাঠানো এবং অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে রাশিয়া গেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ডক্টর খলিলুর রহমান। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম ছিলেন। বৈঠক শেষে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। তবে তাদের কথা বলার বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। এর আগে 2019 সালের এপ্রিলে দ্বিপক্ষীয় সফরে রাশিয়ায় গিয়েছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। 2023 সালে ঢাকা সফরে এসেছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। স্পেনের রাজধানী মাদ্রিদে পোপ লিও চতুর্দশের উন্মুক্ত প্রার্থনায় জড়ো হয়েছিল 12 লাখেরও বেশি মানুষ। প্রার্থনায় অংশ নেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে ও রানী লেতিসিয়া। পোপ লিও বলেন, ঈশ্বর দরিদ্র, নিপীড়িত, একাকী এবং পরিত্যক্ত মানুষের মধ্যেই নিজেকে খুঁজে পান। নাজিব বেগ জানাচ্ছেন। স্পেনের মাদ্রিদের প্লাজা দে সিভিলেস চত্বরে পোপ লিও পৌঁছালে ভক্তরা স্পেন ও ভ্যাটিকানের পতাকা নাড়িয়ে তাকে স্বাগত জানান। বিশেষ যানবাহন পোপ মোবাইলে করে শহর পরিভ্রমণ করেন এবং উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান। ফুলের পাপড়ি ছড়িয়ে শুভেচ্ছা জানানো হয় পোপকে। প্রার্থনা সভায় দেয়া বক্তব্যে পোপ লিও বিশ্বাসীদের অন্যের সেবার মাধ্যমে নিজেদের ধর্মীয় বিশ্বাস প্রকাশের আহ্বান জানান। তিনি বলেন, ধর্ম এমন এক প্রতিষ্ঠান
যেখান থেকে আজও মানুষ বিশ্বাস ও মানবিকতার শিক্ষা নিতে পারে। অনুষ্ঠানটিকে কেন্দ্র করে মাদ্রিদ জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। শহরের বিভিন্ন সড়ক পোপের ছবি সম্বলিত ব্যানার এবং ভ্যাটিকানের পতাকার রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে সাদা ও হলুদ কার্নেশন ফুল দিয়ে সাজানো হয়। প্রায় 15 বছরের মধ্যে কোনো পোপের স্পেনে এটি কোনো সরকারি সফর। নাজিব বেগ, চ্যানেল আই। নর্থ কোরিয়া সফরে গিয়ে সে দেশের নেতা কিম জং উনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে পিয়ংইয়ংয়ের প্রতি সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার দুদিনের রাষ্ট্রীয় সফরে পিয়ংইয়ং গিয়ে নর্থ কোরিয়ার নেতার সাথে বহুল আলোচিত বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট। সে সময় দুই নেতা বাণিজ্য, কৃষি, নির্মাণ ও প্রযুক্তি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, শি জিনপিং দুদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থ রক্ষায় কৌশলগত সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। কিম জং উন বলেন, শির এই সফর নর্থ কোরিয়া চীন সম্পর্কের অটুট বন্ধনের প্রমাণ। সৌদি আরবের জেদ্দায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে। সৌদি আরবের ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন। প্রধান বক্তা ছিলেন সৌদি বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। সংগঠনটির সভাপতি সোহেল রানার সভাপতিত্বে হানিস সরকার উজ্জ্বল ও জাহাঙ্গীর আলম শুভর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি মলাই মিয়া, সৌদি বিএনপি যুগ্ম আহ্বায়ক কেফায়েতুল্লাহ চৌধুরী, সাংবাদিক MY আলাউদ্দিন। বাহরাইনে নবীনগর উপজেলার বিএনপির নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও পরিচিতি সভা হয়েছে। সংগঠনের সভাপতি সিআইপি মোহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল কবির ও সাংগঠনিক সম্পাদক জোনায়েদ ইসলাম বাবুর সঞ্চালনায় সভায় টেলিকনফারেন্সে বক্তব্য দেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি মোহাম্মদ আইনুল হক সরকার। গেস্ট অব অনার ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন। বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী এবং সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর ব্যবহার পাল্টে দিচ্ছে কর্মক্ষেত্রের চিত্র। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, AI এর প্রভাবে কয়েক বছরের মধ্যে বিভিন্ন চাকুরির চাহিদা কমে আসতে পারে। তবে AI প্রতিষ্ঠান পরিচালনায় ব্যয়ও কমাচ্ছে বলছেন খাত সংশ্লিষ্টরা। রোকসানা তারিন জানাচ্ছেন। সব কাজ কি শেষ হয়েছে? 3 ঘন্টার কাজ 10 মিনিটেই শেষ করেছি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্রুত বদলে দিচ্ছে বিশ্বের কর্মবাজার। আগামী 3 বছরের মধ্যেই বাংলাদেশ সহ বিশ্বজুড়ে বেশ কিছু ধরনের চাকরির চাহিদা কমে যেতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়িক নেতারা। প্রাইসওয়াটার্স হাইসকুপার্স বা PwC এর 29তম গ্লোবাল CEO জরিপ অনুযায়ী প্রযুক্তিগত পরিবর্তন, AI এর বিস্তার, ভূরাজনৈতিক উত্তেজনা এবং আস্থার সংকট সব মিলিয়ে এক জটিল বাস্তবতার মুখোমুখি ব্যবসা প্রতিষ্ঠানগুলো। জরিপে দেখা গেছে 36% বেশি CEO মনে করেন সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন জুনিয়র এবং এন্ট্রি লেভেলের চাকরি, যার মধ্যে তরুণ এবং নারী পেশাজীবী বেশি। যেমন লাইব্রেরিয়ানের ভূমিকায় কাজ করছে চ্যাটবক্স, আর AI যেন দূর থেকে কাজ করা কোনো রিমোট কর্মী। দক্ষিণ পূর্ব এশিয়ায় এই হার 43%, আর বিশ্বব্যাপী এই হার প্রায় 49%। যেসব কাজে নিয়ম ভিত্তিক, পুনরাবৃত্তিমূলক এবং সহজে স্বয়ংক্রিয় করা যায় সেসব ক্ষেত্রেই AI এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। এর মধ্যে রয়েছে ডেটা এন্ট্রি, কল সেন্টার সেবা, প্রশাসনিক সহায়তা, সাধারণ হিসাব রক্ষণ এবং রুটিন রিপোর্ট তৈরি। ফলে এসব ক্ষেত্রে নতুন চাকরি প্রার্থীদের জন্য প্রতিযোগিতা বাড়তে পারে এবং কাজের ধরনও বদলে যেতে পারে। বাংলাদেশ সংস্করণের জরিপ বলছে, শুধু এন্ট্রি লেভেল নয়, মধ্যম পর্যায়ের কিছু চাকরিতেও পরিবর্তন আসতে পারে। তবে সিনিয়র এবং কৌশলগত পদগুলো তুলনামূলকভাবে কম ঝুঁকিতে থাকবে। প্রতি 5 জন CEOর একজন জানিয়েছেন AI তাদের প্রতিষ্ঠানের আয় বাড়াতে সহায়তা করছে এবং পরিচালন ব্যয় কমাচ্ছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে প্রযুক্তি দক্ষতা, ডেটা বিশ্লেষণ, সাইবার নিরাপত্তা, সফটওয়্যার ব্যবস্থাপনা এবং সমস্যা সমাধানের মতো দক্ষতার চাহিদা বাড়বে। পাশাপাশি সৃজনশীলতা, নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতাও গুরুত্বপূর্ণ থাকবে। ভবিষ্যতের কর্মবাজারে টিকে থাকতে তাই বদলাতে হবে দক্ষতার ধরন।
শুধু ডিগ্রি নয়, প্রযুক্তি জ্ঞান, ডেটা বিশ্লেষণ, সাইবার নিরাপত্তা এবং সফটওয়্যার ব্যবস্থাপনার পাশাপাশি প্রয়োজন হবে সমস্যা সমাধানের ক্ষমতা। হতে হবে সৃজনশীল। এআই ততটাই ভালো কাজ করবে যত ভালো আপনি তাকে বিশ্লেষণ দেবেন। তাই সহানুভূতি, মানবিক গুণাবলী ও নেতৃত্ব এবং কার্যকর যোগাযোগ দক্ষতার উপর জোর দিতে হবে। রোকসানা তারিন, চ্যানেল আই। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বলেছেন, প্রবাসীদের শ্রম ও ত্যাগেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাদের কঠোর পরিশ্রম ও পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নয়নের ভিত্তিকে আরও শক্তিশালী করছে। মালয়েশিয়ায় আয়োজিত চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনী 2026 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মেলাক্কা রাজ্যের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও সেবা খাতে কর্মরত বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী, নিয়োগকর্তা, পেশাজীবী এবং বাংলাদেশি কমিউনিটির নেতারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল প্রবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। আমাদের রেমিটেন্স হাউসগুলোর যারা কর্মধারী আছেন, আমাদের সাংবাদিক ভাইরা যারা আছেন, সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। আওতায় যদি আমরা না আনতে পারি তাহলে সে হয়তো কন্ট্রিবিউট করবে না। কর্মরত আজকের অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পেশায় নিয়োজিত প্রবাসী বাংলাদেশের বৃন্দ, আজকের এই সুন্দর মুহূর্ত আমরা সবাই একত্রিত হইতে পেরেছি, এর জন্য আমরা সবাই আনন্দিত। বুদ্ধ পূর্ণিমা জয়ন্তী উপলক্ষে প্যারিসে শান্তি শোভাযাত্রার আয়োজন করেছে ফ্রান্সে বসবাসরত বৌদ্ধ সম্প্রদায়। অনুষ্ঠানে ফ্রান্স সহ অন্যান্য দেশ থেকে আগত বিপুল সংখ্যক বাংলাদেশি বৌদ্ধ ধর্মাবলম্বী প্রবাসীরা অংশগ্রহণ করেন। প্যারিসের জুরেস পার্ক থেকে শুরু হয়ে বাংলাদেশি অধ্যুষিত গার দু লেস্ট পর্যন্ত সড়ক জুড়ে হয়েছে বিশেষ শান্তি শোভাযাত্রা। জগতে সবাই শান্তিতে বসবাস করুক, নিরাপদে বসবাস করার জন্য, শান্তিতে বসবাস করার জন্য এই শোভাযাত্রার মূল বার্তা। ফ্রান্সের মতো দেশে এই ধরনের একটি র্যালি আমাদের উদযাপন করার প্রধান উদ্দেশ্য ছিল মহাকারণিক তথাগত ভগবান বুদ্ধ যে বিশ্বমৈত্রীর কথা বলেছেন, এই বিশ্বমৈত্রী যেন সকলের কাছে ছড়িয়ে দেওয়া। সারা বিশ্বের সকল মানুষকে সুখে শান্তিতে তথাগত সম্যক সম্পদের যে মৈত্রীর বাণী, অহিংসা ধর্ম এবং সকলের প্রতি মৈত্রী বর্ষিত হোক। ইতালির পাদোভা কমিউনের বিদেশি প্রতিনিধি পরিষদের নির্বাচনে 19টি পদে 26 জন প্রার্থীর মধ্যে 5 জন বাংলাদেশি অংশ নিচ্ছেন। দুদিনব্যাপী নির্বাচনে ভোট গ্রহণ হবে। ভোট দেওয়ার জন্য পাদোভা মিউনিসিপ্যালিটির স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রবাসীদের নানা ধরনের সমস্যা তুলে ধরে তার সমাধান করাই নির্বাচনের মূল লক্ষ্য বলে জানান নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীরা। নির্বাচিত প্রতিনিধিরা সরাসরি মেয়রের উপদেষ্টা হিসেবে কাজ করবেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন ছাড়াও অন্যান্য দেশের প্রার্থীও হয়েছেন। কিন্তু এবারের নির্বাচনে বাংলাদেশি ভোটারের সংখ্যা সবচাইতে বেশি দেখা গেছে। প্রবাস সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচনে যুদ্ধ না হওয়ার গ্যারান্টি দেননি বললেন ট্রাম্প। উপস্থাপিকার প্রশ্নবাণে ক্ষুব্ধ হয়ে মাঝপথেই মার্কিন প্রেসিডেন্টের ইন্টারভিউ বর্জন। নিউ জার্সিতে সিটিজেন্স ব্যাংকের শাখার সামনে অভিবাসী অধিকার কর্মীদের বিক্ষোভ। অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার আটক কেন্দ্র পরিচালনা না করার দাবি। এবং বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার দাপটে ঝুঁকিতে চাকরির বাজার, শঙ্কায় ভবিষ্যৎ তরুণরা। প্রিয় দর্শক, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো এপ্রিলেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। এই ছিল প্রবাস সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।